নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখেছেন তো বাইরে কেমন কুয়াশা। ওই যে ভোর 3:30টার সময় আমার বর চলে গেছে ডিউটিতে। তারপরে তো আর সেরকম ঘুম হয় না। ওই যে মাঝখানে ঘুম ভেঙে গেলে যা হয়। যাই হোক, ভোরবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম প্রায় হয়েই গেছে সব কিছু। ছাদে জামাকাপড় মেলতে এসেছিলাম, তাই ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই কেমন কুয়াশা হয়েছে বাইরে। তো আমার শ্বশুর আজকে দেরি করে ঘুম থেকে উঠছে, যেহেতু আগের দিন রাত্রে অনেক দেরি করে শুয়েছিলাম। প্রায় 12:30 বেজে গেছিলো শ্বশুর খেয়ে দিয়ে শুতে। তার জন্য শুতে দেরি হয়েছে বলে উনি দেরি করে উঠেছে। এখন ওই 7:30 থেকে 7:45 মতন বাজে। এদিকে আমি চা বসিয়েছি আর একটু গরম জল করেছিলাম, শ্বশুরকে দিয়েছি গরম জল দিয়ে। একটুখানি উনি সকালবেলা গরম জল খায় শীতকালেতে, গরমকালেও মাঝে মধ্যে খায়। আর এদিকে লিকার চা বসিয়েছি, ওনাকে 1 কাপ দিয়েছি আর আমি 1 কাপ নিয়েছি, আর 3টে বিস্কুট নিয়ে খাবো। রুটি আগের দিন ওই যে একদম বাড়ন্ত রুটি হয়েছিল বলে রুটি আর নেই, তো রুটিটা আমি সকালে চা দিয়ে খাইও না খুব একটা। খাওয়া দাওয়ার পর শ্বশুর বললো যে ডিমের ঝোল করতে আর ওনার জন্য সবজি তরকারি করে দিতে একটুখানি। মাছ দুজনের জন্য আনবে না, আমার বড় আবার মাছ খেতে চায় না। ওনারা আবার মাছ দেখে যাই না কি হয়, উনি মাছ খুব একটা খেতে চায় না। তো এখানে চালটা ধুয়ে রাখছি। এই চালের যে জলটা না, সেই জলটা রেখে দেবো, গাছের গোড়ায় দেবো এই জলটা। তাই জন্য জলটা ঢেলে রেখে দিলাম, 3বার ধুয়েছি। ধোয়ার পরে চালের জলটা রেখে দিলাম। আর সবজি দেখি এখানে খুব একটা সবজি তেমন নেই যে সবজি তরকারি করে দেবো। এখানে আমি চিন্তায় পড়ে গেলাম যে ওনাকে কোন তরকারি করে দেওয়া যায়। কালকে আবার শনিবার নিরামিষ, আজকে শুক্রবার। দেখেছেন তো সবজি একদম সেরকম নেই যে সবজি তরকারি করবো বা মুখে টেস্ট আসবে। যাই হোক, এখানে চিন্তা করতে করতে ভাবলাম যে এই যে ধনে পাতা রয়েছে 2 আটি, একটা বেগুন, একটা কাঁচকলা রয়েছে, আর এই যে পেঁয়াজ কালিগুলো আজকে সকালবেলা এনেছে। মানে কালকে হাটে গিয়েছিলো, বাজার থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে আসে। 2-4টে করে সবজি প্রায়ই নিয়ে আসে উনি। আর কুমড়ো এনেছে, টমেটো এনেছে। এই দিয়ে আর কী তরকারি করবো বলুন তো, আজকে আমিষ। তাই জন্য ভাবছি একটু সোয়াবিনের তরকারি করে দেবো, কষা কষা করে মাংসের মতন সোয়াবিন করে দেবো। আর এদিকে শ্বশুর হাটে যাবে আজকেও আবার, যেহেতু শুক্রবার আজকে, কালকে শনিবার, কালকে আবার ছুটি করবে। তাই আগের দিন আলুর দম করেছিলাম, সেই আলুর দমটা এখানে রেখে দিয়েছি, উনি এসে খাবে, মুড়ি দিয়ে খেয়ে হাটে যাবে। ততক্ষণে আমি সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তাহলে ঝটপট রান্নাটাও হয়ে যাবে। খুব ঠান্ডা লাগছে তো, তাই সবজিগুলো ঝটপট কেটে নিয়ে ভাবছি একটু রোদ্দুরে গিয়ে বসবো। ততক্ষণে শ্বশুরের খাওয়া দাওয়া সব গুছানো গাছানো হয়ে যাবে, উনি চলে গেলে একটু পরে আমি রান্না করতে বসবো আবার। আর এই যে এটা হচ্ছে সবজি ধোয়া জল, এই জলটা ভালো করে ঘুলিয়ে নিয়ে, নিচের দিকে সবজির আয়রনগুলো থাকে তো সেইগুলো যাতে গাছের গোড়ায় যায়, তো ভালো করে ঘুলিয়ে নিয়ে জলটা এই গামলাতে দিয়ে দিলাম। ওই চাল ধোয়া জলটা রেখেছিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। তার সবজির খোসাগুলো ভালো করে তুলে জায়গাটা পরিষ্কার করে নিয়ে একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু রোদ্দুরে গিয়ে বসবো। ভীষণ ঠান্ডা লাগছে, বললাম না। ওই যে দেখলেন না সকালবেলা কেমন কুয়াশা পড়েছে, আর আমাদের গ্রামের সাইড তো একটু বেশি কুয়াশা ঠান্ডা খুব বেশি পড়ে। দেখছেন না, গা থেকে এখনও চাদর সরাইনি আমি। সবজিগুলো তুলে রেখে দিলাম আর সোয়াবিনগুলো ভিজোতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলেই দিলাম সোয়াবিনটা, একটু পরে যখন ভাত বসাবো তখন আবার গরম জলে দিয়ে দেবো। আপাতত সোয়াবিনগুলো ফুলে তো যাক। এই সবজি গোছানো গাছানো হয়ে গেছে, শ্বশুর হাটে চলে গেছে। রোদ্দুরে বসে না একটুখানি গাটা গরম হয়েছে, নাহলে এত অসুবিধা হচ্ছিল, এত ঠান্ডা লাগছিল। ভাবছি আর ভাতটা বসিয়ে দিই। বেশ খানিকটা 10:30 বাজে, বেলা তো অনেক হয়েছে না, রান্না করতে আবার কত বেলা হবে তার নেই ঠিক। গ্যাসে রান্না করছি, যদিও দেরি হবে না। যদি উনান পাড়ে গিয়ে রান্না করতাম তাহলে আবার দেরি হতো, সেটা আবার অন্যরকম ব্যাপার ছিল। তো এদিকে চাল বসিয়ে দিয়েছি। আজকে আর হাঁড়ি মাজিনি, যেহেতু আগের দিন নিরামিষ ছিল, আজকে আমিষ, তাই আজকে আর হাঁড়িটা মাজিনি। কালকে একেবারে হাঁড়িটা মেজে নেবো। কালকে আবার নিরামিষ হয়েছে, এই এঁটো হাঁড়ি আবার ছোঁয়া নাপা হবে তো আশেতে, ওই জন্য আজকে এই হাঁড়িতেই বসিয়েছি ভাত। কালকে একেবারে হাঁড়ি মেজে টেজে নিয়ে আবার নিরামিষ তরকারি ভাত বসাবো। যদিও চাল অনেকটা নেওয়া হয়ে গেছে, এখানে দেখছি এতটা চাল নিয়ে আমার উচিত হয়নি, আমি 2 কোটো চাল নিয়েছি। 3জন মানুষ খাবো, আমি বুঝতেও পারিনি যে একটু কম করে চাল নেবো। আবার একবেলা খাওয়া, 2-3 বেলা তো খাওয়া না, শুধু দুপুরবেলাটুকুনি ভাত হবে, রাত্রিবেলা আবার যে যার মতন সব রুটি খাবে। দাঁড়ান, এই আদা রসুনগুলো বেটে নিয়ে আসি, নাহলে আবার দেরি হয়ে যাবে ওদিকে রান্না বসাতে। আর দেরি হয়ে গেলে আবার ওদিকে শ্বশুর 12টার সময় ভাত খেতে আসবে, তখন আবার অসুবিধা হয়ে যাবে। এই ফাঁকে না একবার রুটি তরকারিটা খেয়ে নিই, এই মুড়ি তরকারিটা, নাহলে আর খাওয়ার সময়ই পাবো না। দেরি হয়ে গেলে ওই যে রান্নার ঝোঁকে চলে গেলে তখন আবার দেরি হয়ে যাবে, তখন আর একদমই খাওয়ার সময় পাবো না। বেশ ভালো হয়েছিল তরকারিটা কিন্তু খেতে, আলুর দমটা। রুটিগুলো যদি আমি করতে পারি না, টেরা বেঁকা ভারতের ম্যাপ হয়ে যায়, কিন্তু তরকারিটা বেশ ভালো করেছিলাম, আলুর দমটা নিরামিষ। আর ওই যে ওদিকে ভাত বসিয়েছি, খেতে বসেছি এমন জায়গায় যাতে ভাতটা লক্ষ্য করতে পারি হাঁড়িটা, যে কতটুকুনি ভাত হচ্ছে কতটুকুনি হচ্ছে না। তাহলে যেই ফ্যান পড়বে দৌড়ে উঠে গিয়ে হাঁড়ির সরাটা খুলে দিতে পারবো। ভাত এদিকে হয়ে গেছে, ঝটপট হয়ে গেছে, কারণ চালটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম তো, তাই দেরি হয়নি ভাত হতে একদমই। ভাত হয়ে গেছে, এদিকে নামিয়ে ফ্যান ঝাড়তে বসে
বসিয়েছি, এদিকে কড়া বসিয়ে এবার তরকারি রান্নাগুলো শুরু করে দেবো। ফার্স্টে পেঁয়াজকালিগুলো ভেজে নেবো। ওই যে বললাম না সকালবেলা কচি কচি পেঁয়াজকালি এনেছে, বেশ কাঁচা কাঁচা সুন্দর সবুজ সবুজ, পেঁয়াজকালিগুলো ভেজে নেবো। আমার শাশুড়ি মাকে দেখেছি পেঁয়াজকালিগুলো ভাজতে, উনি আবার কালো জিরে দেয় না, আলুও দেয় না। আমার মা কালো জিরে আর আলু দিয়ে বেশ ভালো করে একটা লঙ্কা চিড়ে দিয়ে বেশ ভালো করে ভাজতো পেঁয়াজকালিগুলো, কিন্তু এখানে আমার শাশুড়ি আবার সেরাম করে করে না। তাই জন্য আমি নর্মাল যেরকম নুন হলুদ ভাজে ঠিক সেরাম করেই ভাজলাম। ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে রেখে দিয়েছি। এই রান্নাটা না দিদার রান্না, এই সোয়াবিন আলুর তরকারিটা আমি আমার দিদার কাছ থেকে জেনে নিয়েছি ফোন করে। ওই যে রোদ পোয়াচ্ছিলাম বসে বসে, তখন এই রান্নাটা জিজ্ঞেস করে নিয়েছি ভালো করে ফোন করে। দিদা বলল প্রথমে সোয়াবিন আলুটা ভালো করে ভেজে নিবি, দেখবি তাহলে সোয়াবিনের গন্ধ বেরোবে না, আর আলুগুলো একটুখানি গলে গলে যাবে অল্প অল্প ওর উপরে। আর তারপর যখন জল দিয়ে ফোটাবি তখন দেখবি আলু একদম পুরো গলে যাবে সম্পূর্ণ। আমি সেই প্রসেসেই করলাম। এবার তেলের মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। একটু নেড়ে চেড়ে যে ভাজা হলো, তখন আদা রসুনের যে বাটাটা রেখেছিলাম না, ওই যে ভাত বসার সময় বেটে নিয়েছিলাম আদা রসুনের পেস্টটা, সেটা দিলাম, দিয়ে বেটে নিয়েছি, মানে কড়াই দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে রেগুলার যে মশলাগুলো দিই নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। আমার দেখছিলাম যে টমেটোগুলো একদমই গলছিল না, তাই জন্য সামান্য একটু নুন দিয়েছিলাম, দেখি সঙ্গে সঙ্গে টমেটোগুলো গলে গেল, মানে টমেটোর ওপরে এক জায়গায় করে নুন দিয়েছিলাম। তারপর একটু চিনি দিলাম এখানে। এই পর্যায়ে চিনিটা আমি দিয়েছি, আপনারা চাইলে পরে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ধনেপাতা কুচি দিয়েছি এর মধ্যে, আমার ধনেপাতাটা বেশ ভালো লাগে, ওই জন্য সব তরকারিতেই প্রায় আমি ধনেপাতাটা দিই। আমার শাশুড়ি করলে উনি ওনার মতন করে, আর আমি যখন করি তখন আমি আমার মতন করে করি। এবার হয়ে গেছে, যেহেতু মশলা কষানো তেল ছেড়ে দিয়েছে, এবারে সোয়াবিন আর আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। কিছুটা আমার দিদার কাছ থেকে শিখে নিলাম, আর কিছুটা আমি মনে মনে করলাম। ভাবছি পুরো মাংসের মতন হবে কিন্তু খেতে, কারণ যেহেতু মশলা কষিয়ে নিয়েছি অবশ্যই এরকম হবে। আর লাস্টে একটুখানি গরম মশলা দেবো, টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। রান্নাটা আমি সম্পূর্ণ দিদার কাছ থেকে জেনে নিলাম, কারণ মাকে ফোন করছিলাম, ফোনে মাকে পাচ্ছিলাম না একদমই। 2-3বার ফোন করেছি, মাকে একদমই ফোনে পেলাম না। তাই জন্য ভাবলাম একবার দিদাকে ঝট করে ফোন করে দিদার কাছ থেকে জেনে নিই। আমার দিদাও তো এখনও রান্না করে, তাই দিদার কাছ থেকে জেনে নিলাম। মামা বাড়িতে গেলে দিদার কাছ থেকেই সবটা জেনে নিয়ে রান্না করে শিখে নিয়েছিলাম। মাঝে মধ্যে দিদার সাথে উনুন পাড়ে গিয়ে বসতাম, আমার দিদা উনুন পাড়েই রান্না করে। হয়ে গেছে এদিকে তরকারিটা, জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম মশলা দিলাম, দিয়ে ঢেকে দিলাম তরকারিটা। ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি ঝোলটাও মরবে না। এবার ঢাকা দিয়ে ওদিকে হচ্ছে ডিমের ঝোলে সব কিছু গুছিয়ে গেছি, রেখেছি। সোয়াবিনের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম ঝট করে, তাতেই ভাগ্যি সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। দেখি শ্বশুরমশাই চলে এসছে ওদিকে আবার। এদিকে আমি তাই জন্য তাড়াহুড়ো করে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। যদিও শ্বশুর ডিমের ঝোলটা খাবে না, উনি শুধু ওই সোয়াবিনের তরকারি পেঁয়াজ কেটে ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, সেরকম তারা নেই। কিন্তু ডিমের ঝালটাও ভালো করে করতে হবে। আমার বরের আবার মুখে রোচে না সব জিনিস, ওনার আবার ভালো 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 জিনিস চাই, নাহলে মুখে তুলবে না। দাঁড়ান, হয়ে গেছে যেহেতু ডিমটা পরে দেবো, এখন ঝোলটা ফুটুক, ততক্ষণ এগুলো সব গুছিয়ে নিয়ে আমি নিয়ে চান করব। চান টান করা হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। একটু সোয়াবিনের তরকারি একটু ডিমের ঝোল নিয়েছি। পেঁয়াজ কালি ভাজা আমার অতটা পছন্দ হয় না, আলু দেওয়া থাকলে তাও একটু খেতে ইচ্ছা করে, আলু না দেওয়া থাকলে একদমই ভালো লাগে না। তরকারিগুলো না বেশ ভালো হয়েছে। আমি যে এত সুন্দর রান্না করতে পারি সেটা আমি জানতামই না, যদি না আমার শাশুড়ির ননদের বাড়ি যেত। সত্যি খুব সুন্দর আমি রান্না করি। বিকেলবেলার দিকে এই যে এই জলটা ভাবছি ছাদে গিয়ে এবার গাছগুলোতে দিয়ে দেবো। বিকেল তো প্রায় হয়েই গেছে, খেয়ে দিয়ে বেশ গুছিয়ে গেছে, শুতে শুতে দেখি বিকেল হয়ে গেল। তাই আর দেরি করলাম না, ছাদে গেলাম। ওই যে সবজি ধোয়া জলটা আর চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা একটু একটু করে গাছের গোড়ায় দেবো। আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে আরও জল মিশিয়ে নিতে পারেন। আমার যেহেতু গাছপালা কম, তাই জন্য আমি এর মধ্যে জল মেশাবো না, এই জলটাই একদম ইউজ করব গাছের গোড়ায়। অনেকের ধারণা যে আঁশ জিনিস নাকি গাছের গোড়ায় দিলে সেই গাছের ফুল পুজো দেওয়া যেতে পারে না। এটা একদমই ভুল ধারণা, কারণ নার্সারি থেকে যখন আমরা গাছ নিয়ে আসি ফুল গাছ, সেই গাছেও কিন্তু এরকম অনেক আঁশ জিনিস ব্যবহার করেই থাকে তারা। তো সেই ফুলটা কিন্তু আমরা দিব্য পুজো করছি, তাতে কোনো অসুবিধা হয় না। তো এইটা একদমই ভুল ধারণা। গাছের জন্য কিন্তু সব সারই ব্যবহার করা যেতে পারে, সেই গাছের ফুল পুজো দেওয়া যেতে পারে। আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন একটা, যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের।